ঘন জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়িতে রয়েছে বিশাল এক খাজানা ভান্ডার। রাজা নামের একটি ছেলে সেই বাড়িতে আপন দাদাকে খুঁজতে চলে আসে। বলা হয়ে থাকে এই বাড়িতে প্রবেশ করা যায় নিজের ইচ্ছেতে, তবে বের হতে পুরনো এক আত্মার পারমিশন লাগে। রাজা তো পড়ে যায় বিপাকে। এই বাড়ির ভূতের কাহিনী থেকে সে কি করে বের হবে? ড্রামা, হরর, ফ্যান্টাসিতে ভরপুর রাজা সাব মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ঘন জঙ্গল পেরিয়ে এক লাশবাহী গাড়ির ড্রাইভার একটা খাবারের হোটেলে থামে। দোকানদার তার হাতে একটা মাটির পাত্র দেখে বলে, এখানে বাইরের খাবার অ্যালাউড নয়, যান গিয়ে ফেলে দিয়ে আসুন। ড্রাইভার বলে, এর মধ্যে কোনো লোভনীয় খাবার নয়, বরং অস্থি রয়েছে, সাহস থাকে খুলে দেখো। দোকানদার ভয় পেয়ে যায়। ড্রাইভার বলে, বেওয়ারিশ লাশের জন্য এই বড় নোটা পেয়েছে। এই মুহূর্তে টাকাটা হাতের ধাক্কা লেগে হাওয়ায় উড়ে যায়। উঠতে উঠতে একটা নিষিদ্ধ এরিয়ার মধ্যে চলে যায়। লোকে সেই এরিয়ার মধ্যে প্রবেশ করে। টাকাটা তুলতে গেলে অদ্ভুত সব ঘটনা তার সাথে ঘটতে শুরু করে। সে ভয়ে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে একটি বাড়ির মধ্যে গিয়ে পৌঁছায়। বাড়ির দেয়ালে থাকা জিনিসপত্র দেখে ড্রাইভার যেন আরো ঘাবড়ে যায়। বাড়ির মাঝখানে একটা চেয়ার রয়েছে, এক পাশে থাকা পিয়ানো আপনা আপনি বাজতে শুরু করে। পেছনে গলাকাটা একজন ব্যক্তি কুড়াল হাতে নিয়ে ড্রাইভারের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে বাড়ির মধ্যবর্তী স্থানে থাকা চেয়ারটি নড়ে ওঠে। অদ্ভুত আওয়াজে অদৃশ্য মানব বলে ওঠে, ওই অস্থি সহ এই বাড়িতে তুই যেসব জিনিসপত্র নিয়ে প্রবেশ করেছিস সবকিছু রেখে যা। ড্রাইভার ভয়ে সবকিছু রেখে দেয়। এই মুহূর্তে পেছনে সেই মাথা কাটা ব্যক্তিটি ড্রাইভারকে মেরে ফেলে। পরবর্তীতে একটা মেলার মধ্যে একটি বখাটি ছেলে সুন্দরী মেয়েকে ইচ্ছে করেই ধাক্কা দেয়। দূর থেকে রাজা সাহেব বলে ওঠে, মেয়েদেরকে ভালোবেসে ফুল দিয়ে কথা বলো, ধাক্কা দিয়ে নয়। বখাটি ছেলেটা রাজার কাছে গিয়ে বলে, কিরে, ও কি তোর আইটেম নাকি? রাজা বলে, পরের স্ত্রীকে আইটেম বা মাল এসব বলা যাবে না, বুঝলে? এই বলেই উত্তম মাধ্যম পেলানো শুরু করে। যাই হোক, মারামারি শেষ হয় আর নাচ গান শুরু হয়। কিছুক্ষণ পর দাদিমা চলে আসে। রাজার দাদিমার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। সে রাজাকে কিছু একটা বলতে চেয়েছিল, তবে মনে করতে পারছে না। তখন তার মনে পড়ে সে তার স্বামী অর্থাৎ রাজার দাদার সম্পর্কে কিছু বলতে চেয়েছিল। দাদি দাদার কথা মনে করে অঝরে কান্না করা শুরু করে। দাদি দাদার প্রতি এমন ভালোবাসা আর ভুল মনস্ক নিয়ে রাজা যেন পেরে উঠছে না, তাই রাগ করে বাড়ি থেকে চলে যেতে চায়। দাদি তাকে আটকালে রাজা বলে, ডাক্তার বলেছে বেশি চিন্তা করলে তোমার যে কোনো সময় স্ট্রোক হতে পারে, এর ফলে তুমি মারা যেতে পারো। কিন্তু তুমি তো আমার কথা শোনো না। তবে একটা জিনিস দেখো, তোমার সবকিছু ভুলে যাওয়ার রোগ থাকলেও তুমি দাদাকে ভুলতেই পারছো না। এখন তাকে মনে করে যদি তুমি কান্না করো, তাহলে আমি কিভাবে থাকবো? তোমাকে তো আমিও ভালোবাসি, আমার ভালোবাসার কোনো দাম নেই নাকি? দাদিমা রাজাকে ধরে কসম কেটে বলে সে এমনটা আর কখনোই করবে না। রাজা খুশি হয়ে বলে, এই কসমটাই যেন তুমি ধরে রাখতে পারো দাদিমা। দাদিমা বলে, কিসের কসম রে দাদু ভাই? বুঝলেন দাদিমার অবস্থা কি? যাই হোক, বেচারা দাদিমার কথা আর শোক দিবস পালন না করে রাজা পরম ভালোবাসায় তার দাদিমার হাতে খাবার খেয়ে নেয়। পরদিন কারিমুল্লা নামের একজন ব্যক্তি আসে। তার বিয়ে ঠিক করা হয়েছে। পাত্রের ছবি রাজাকে দেখায়। ছবি দেখার সময় হুট করেই নজরে পড়ে ছবির পেছনে যেন এক চেনা পরিচিত মুখ রয়েছে। ভালো করে খেয়াল করলেই দেখা যায় এ তো দাদাজি। দাদি ছবিটা দেখে কান্নায় ভেঙে পড়ে। রাজা বলে, পুরো দেশ খুঁজলাম, কোথাও দাদাজিকে পেলাম না, কিন্তু তুই কোথায় দেখেছিস তাকে? কারিমুল্লা বলে, দেখলে তো আমার বউকে ছেড়ে দাদাজিকেই ধরে নিয়ে আসতাম। এই ছবিটি তোলা হয়েছে চারমিনারের কাছ থেকে, সেখানে রাজার বাঙ্কু মামা থাকে। এ ব্যাপারে ডিটেলসে পুলিশ বাঙ্কু মামাকে বলতে শুরু করে রাজা। আর রাজার হাফ প্যান্ট পরা অবস্থা দেখে এলাকার সব মেয়েরাই ক্রাশ খেয়ে বসে রয়েছে, যা দেখে রাজার খুব কাছের বান্ধবী জেলাস ফিল করে। বাঙ্কু মামা বলে, 1960 সালের কেসের জন্য কমপক্ষে 5 লাখ টাকা তো দিতেই হবে। এবার রাজা তার বান্ধবীর কথা স্মরণ করে, তবে মেয়েটি জানায় এভাবে তাকে টাকা দিতে সে আর পারবে না, কারণ বাবার কাছ থেকে একাধিকবার টাকা আনার জন্য বাবাও এখন কোনোভাবেই টাকা দিতে রাজি হবে না। রাজা বলে, ডার্লিং, আমি এমন প্ল্যান বলে দেবো যে প্ল্যান প্রয়োগ করলে তোমার বাবা হাসতে হাসতে সমস্ত টাকা তোমার হাতে তুলে দেবে। পরদিন সকালে দাদিমা বলে, তোর দাদা কিন্তু অনেক জেদি, যদি বলে গঙ্গারাজু আর সিন্ধুক না মেলা পর্যন্ত আমি ফিরবো না, তাহলে তার কথা শুনবি না, বলবি এইসব ব্যাপারে তুই দেখবি। রাজা বলে, আগে দাদাকে তো খুঁজে পেতে দাও। রাজা দাদাকে খুঁজতে শহর ছাড়ছে, তাই তো মহেশের উপর দাদির দায়িত্ব দিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়ে চারমিনারের উদ্দেশ্যে। সেখানে তাকে এক চাচা রিসিভ করে। যাওয়ার
যাওয়ার পথে রাজা একটি মেয়েকে দেখে ক্রাশ খেয়ে যায়। মেয়ে তো নয়, এ যেন সাক্ষাৎ একটা পরী। মেয়েটার পিছু করতে করতে রাজা একটি চার্জে ঢুকে যায়, যেখানে লিলি নামের একটি ছোট্ট মেয়ে তার সাথে পরিচিত হয়। মেয়েটি রাজার কথা শুনে চিৎকার করে সকলের সামনে বলে ওঠে, স্টেলা দিদি, আপনাকে এই ছেলেটা খুব ভালোবাসে। এই সময় সেবিকা বলে, চলো লিলি, তোমার ডাক্তার এসে গিয়েছে। আসলে লিলি যখন রাজার ব্যাপারে কথা বলেছিল, রাজা তখন মুখটা লুকিয়ে রেখেছিল, যার জন্য স্টেলা রাজার চেহারা দেখতে পারেনি। যাই হোক, রাজা ডাক্তার ব্যাপারে জিজ্ঞেস করলে সেবিকা বলে, আসলে লিলির হার্টের বড় সমস্যা রয়েছে। ওর চিকিৎসার ফান্ড জমা করার জন্য এই প্রেয়ার অনুষ্ঠান হচ্ছে। যদি এই সপ্তাহের মধ্যে ওর চিকিৎসার খরচ আমরা তুলতে পারি, তাহলে ও সবসময় এভাবে হাসতে পারবে। ইমোশনাল হয়ে রাজা মেয়েটির জন্য 3 লাখ টাকা ডোনেশন করে। সেবিকা তার নাম অ্যাড্রেস জানতে চায়। রাজা নিজের ছবিটা তুলে নিতে বলে আর খুব ভালো করে পাবলিসিটি করতে বলে। সেবিকা বুঝতে পারে পাবলিসিটি বা নিজেকে বড়লোক হিসেবে পরিচিত করা রাজা একদমই পছন্দ করে না। কিছুক্ষণ পরেই সেবিকা এই ব্যাপারে স্টেলাকে বলতে শুরু করে। স্টেলা তার ছবিটি দেখতে চায় আর ছবিটি দেখেও নেয়। স্টেলার মুখ দেখে বোঝা যাচ্ছে স্টেলা রাজার ছবি দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে। এদিকে রাজা টাকা নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় আর তদন্তের জন্য বড় অফিসারকে তার দাদির বলা কাহিনী অনুযায়ী সব ঘটনা বলতে শুরু করে। গঙ্গারাজু হচ্ছে তার দাদার কর্মচারী। দেবনগর খাজানার ভান্ডার থেকে সিন্দুক নিয়ে সে পালিয়ে গিয়েছে। দাদা বলেছে যতদিন না গঙ্গারাজু আর সিন্দুক পাওয়া যাচ্ছে, ততদিন সে ঘরে ফিরবে না। এই ঘটনার পর থেকেই দাদু ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আজও দাদাজিকে মনে মনে খুঁজে বেড়াচ্ছে সে। কিছুদিন আগে হঠাৎ করে চারমিনারে দাদাজির একটা ছবি পাওয়া যায়। সেই জন্যে স্যার আপনার কাছে এসেছি। অফিসার জানায় এই ছবিগুলো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়ে দাও। এরপরে আশা করি খোঁজ পাওয়া যাবে তোমার দাদাজির। রাতের বেলা ঘন গভীর জঙ্গলে একজন বৃদ্ধ লোককে দেখতে পাওয়া যায়। আবার অন্যদিকে স্টেলা মনে মনে রাজাকে পছন্দ করতে শুরু করেছে। তার মনে হয় রাজার সাথে তার কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে। স্টেলা এই দুনিয়াতে একা, এই কারণেই সে এই চার্জের সেবিকা হয়েছে। বান্ধবী বলে, আচ্ছা কাল যদি ছেলেটা আসে তাহলে মনে করবো তোর সাথে ওর কোনো কানেকশন আছে, আর যদি না আসে তাহলে আমার সাথে এই ব্যাপারে আর কোনো ধরনের কথাই বলবি না। পরদিন সত্যি সত্যি রাজা সাহেব ফুল নিয়ে চার্জে চলে আসে। যা কিছুই বলতে হবে রাজা এই ব্যাপারে পণ্ডিতকে বলতে চাইলে পণ্ডিত বলে, যা কিছুই বলতে চাও কনফেক্স বক্সে চলে যাও। এই বক্সের অন্য পাশে আবার স্টেলা উপস্থিত ছিল। রাজা তার ভালোবাসার পরের কথা শেয়ার করে। স্টেলা পর্দার উপর থেকে তার মাথায় হাত দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। এই সুযোগে রাজা সাহেব একটু উকি দিলেই বুঝতে পারে এ তো তারই ভালোবাসার মানুষ ছিল। সিন পরিবর্তন হয়। রাজার কাছে স্টেলা ফোন করে বলে, আমি তোমার দাদার নামে চিটিং কেস করেছি, আর তুমি এই কেসকে ঘুরিয়ে দেওয়ার জন্য গিয়ে মিসিং কেস করে তাকে বাঁচানোর চেষ্টা করছো। রাজা বলে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার দাদা কি করে আপনার সাথে চিটিং করলো? আসলে গতকাল লিলির অপারেশনের জন্য টাকা জমা করতে গেলে দাদার সিরিয়ালের কাছে গিয়ে স্টেলা রিকোয়েস্ট করে যেন তার সিরিয়াল থেকে বাচ্চাটির চিকিৎসার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ দেয়। দাদাজি বলে, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, আমি জমা করে দিচ্ছি। এই কথার মাধ্যমে দাদাজি স্টেলাকে হিপনোটাইজ করে তার সম্পূর্ণ টাকাটা নিজে নিয়ে চলে যায়। এই কথা শুনে মনে সন্দেহ নিয়ে রাজা তার দাদুকে ফোন করে। দাদু বলে, তোমার দাদা কখনো কারো কষ্ট দেখতে পারতো না। সে নিজের খাজানা শেষ করে হলেও গরিব দুঃখীদের সহায়তা করত। এসব কথা স্টেশনের বাইরে কোনো একজন ব্যক্তি শুনতে পায়। পরদিন স্টেলা রাজাকে ফোন করে বলে, আমি 10 মিনিটের মধ্যে আপনাদের লোকেশনে পৌঁছে যাচ্ছি। যদি আমার 3 লাখ টাকা ফেরত না দেন তাহলে আমি আরো একটা কেস বাড়িয়ে দেব। এই মুহূর্তে সিআই স্যার ব্যাংকম আমাকে ফোন করে বলেছিলে 5 লাখ দেবে, এখন 2 লাখ দিয়েছো। 5 মিনিটের মধ্যে বাকি 3 লাখ ম্যানেজ করে দেবে, না হলে তোমার আজ খবর আছে। মামা ভাগিনার মধ্যে টাকা নিয়ে গ্যাঞ্জামের সৃষ্টি হয়। এই মুহূর্তে ব্ল্যাক কুইন এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে তাদের সামনে এসে রেখে দেয়। দুজনেই কিছু বুঝে উঠতে পারে না। মেয়েটি বলে, আমার নাম ভৈরবী। যখন আপনার দাদাজি ভ্যালেরিতে কাজ করত তখন আমার নানাকে সে সাহায্য করেছিল। বিপদে সহযোগিতা করার জন্য তার ফলস্বরূপ উপহার এটা। আমি আপনাদের গ্রামে খোঁজ নিয়েছিলাম, জানতে পারলাম আপনি এখানে রয়েছেন। রাজা বলে, দেখেছো মামা, দাদি ঠিক কথা বলেছিল। শুধু শুধু ওই ফালতু মেয়ের কথা শুনে মাথা নষ্ট করছিলাম। তবে দুঃখের বিষয়, এই টাকাটা আপনার দাদাজির হাতেই আমি দেব, কারণ এটা আমার নানার ইচ্ছে। এই মুহূর্তে সেই টাকার ব্যাগটা ছিনতাই হয়ে যায়। রাজা সাহেব প্রচুর মারধর করে এবং গুন্ডাদের হাত থেকে সেই টাকার ব্যাগটা আবারও ফিরিয়ে নেয়। ভৈরবী তাকে ধন্যবাদ জানাতে গেলে অনেকটা কাছাকাছি এসে যায়। দূর থেকে স্টেলা এই বিষয়টা দেখে মনে অনেকটা কষ্ট পায়। রাজা রেগে বলে ওঠে, ধন্যবাদ জানানোর জন্য এত
কাছাকাছি আসলে তো আমার অ্যাঞ্জেল আমাকে ভুল বুঝে দূরে চলে যাবে। চাচা বলে, তোর অ্যাঞ্জেল তো স্বেচ্ছাসেবিকা, আর স্বেচ্ছাসেবিকা কখনো ঘর সংসার করে না। এই কথা শুনে রাজা খুব কষ্ট পায়, যার জন্য রাতের বেলা প্রচুর পরিমাণে লাল পানি সাভার করে দেয়। এই সময় ভৈরবী চলে আসে, আর রাজু অর্থাৎ রাজা মনে করে তার স্বপ্নের নায়িকা এসেছে। তাই মাতাল হয়ে ভৈরবীকে প্রপোজ করে বসে। ভৈরবীও খুব খুশি হয়ে যায়। পরবর্তীতে ওই যে আগন্তুক ব্যক্তি সে ভৈরবীকে ফোন করে। ভৈরবী বলে, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও খুব ভালো মনের মানুষ, আমাদের ওকে সাহায্য করা প্রয়োজন। আগন্তুক রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। পরক্ষণে রাজার বান্ধবী নীরজা ফোন করে কান্না জড়িত কণ্ঠে বলে, দাদাজি দাদিমার স্বপ্নে এসেছে, তাকে কিছু একটা বলেছে, তাই সে ব্যাগপত্র গুছিয়ে ফোনটা না নিয়েই বেরিয়ে পড়েছে। ট্রাভেল অফিস থেকে জানা গিয়েছে নামপল্লীতে দাদিমা নেমেছে। রাজা দ্রুত ভৈরবীকে নিয়ে সেই শহরের উদ্দেশ্যে রওনা করে। পুরো শহর খোঁজা শুরু করে। এক পর্যায়ে রাজা রাস্তার পাশে একটা ব্যাগ আর ওড়না দেখে গাড়ি থামাতে বলে। এদিকে দাদিমার শরীরে পুরনো আমলের অমূল্য রত্ন দেখে একদল ব্যক্তিরা সেসব জোর করে ছিনিয়ে নিতে চাচ্ছে। ঠিক এই মুহূর্তে ভৈরবী সেই স্থানে চলে আসে আর তাদের সকলকে মারতে শুরু করে। ভৈরবীর এমন অবস্থা দেখে রাজার চোখ যেন ছানা পড়া হয়ে যায়। এরপর সে খুব আনন্দে ফাইটিং দেখা শুরু করে, কিন্তু এক পর্যায়ে সকলে মিলে ভৈরবীকে আটক করে ফেলে। এরপর রাজু অর্থাৎ রাজা নিজেই এন্ট্রি নেয় আর সকলকে ওয়াশ করে দেয়। দাদি ভৈরবীর পরিচয় জিজ্ঞেস করে। ভৈরবী বলে, আমি আপনার পোতাকে ভালোবাসি। এ কথা শুনে রাজা কিছুটা কনফিউশনে পড়ে যায়, তবে পরক্ষণেই মনে পড়ে তার ভালোবাসার অ্যাঞ্জেল তো একজন নান, যারা কিনা সংসার আদি কখনোই করে না, তাই মেয়েটি যা করছে করুক। রাজা তার দাদিকে কথা দেয় 2 দিনের মধ্যে যেভাবেই হোক তার দাদাকে সে খুঁজে বের করেই দেবে। পরদিন মুসলিম পল্লীতে সিআই স্যারের সাথে দেখা করতে যাওয়ার সময় সেই আগন্তুককে দেখে রাজার কিছুটা সন্দেহ হয়, তাই তাকে একাধিকভাবে মারতে শুরু করে। আসলে এই আগন্তুকই রাজার দাদুর কর্মচারী অর্থাৎ গঙ্গারাজু। গঙ্গারাজু বলে, বিশ্বাস করো ওই সিন্দুক আমি চুরি করিনি, ওই সিন্দুক তোমার দাদাই চুরি করেছে। এসব কথা রাজা বিশ্বাস করে না। এই মুহূর্তে ভৈরবী এসে বলে, তুমি ওনাকে ছেড়ে দাও, উনি আমার নানা, আমি এখানে এসেছি তোমার দাদাজিকে ধরে আমার নানার সামনাসামনি করতে। গঙ্গারাজু বলে, তোমার দাদার জন্যই তোমার দাদির আজকে এই অবস্থা। তুমি যেমন ভাবছো তোমার দাদি সেরকম সাধারণ মহিলা নয়, সে গঙ্গা দেবী, যে কিনা দেবনগর সাম্রাজ্যের মহারানী। অতীতে দেখা যায় দাদাজি একজন ভিক্ষুক ছিলেন। একদিন গঙ্গা দেবী সকলকে খাবার বিতরণ করছে, যা দেখে দাদাজি দ্রুত দৌড়ে গিয়ে গঙ্গা দেবীর হাত স্পর্শ করে খাবার নেওয়া শুরু করে। এমন ব্যবহার দেখে রাজার কর্মচারী রেগে তাকে মারতে শুরু করে। গঙ্গা দেবী সকলকে থামিয়ে বলে, সে হয়তো ক্ষুধার্ত, তাই এই বিষয়টা এখানেই শেষ করো। তবে কান্তা রাজা অর্থাৎ দাদাজি তার এই অপমান মেনে নিতে পারেনি, তাই সে প্ল্যান করে গঙ্গা দেবীকে বশে এনে তার রাজত্ব দখল করে নেবে সে। পরক্ষণেই কান্তা রাজা একজন বড় তান্ত্রিকের কাছে যায় আর রিকোয়েস্ট করে যেন গঙ্গা দেবী তার ইশারা মতো চলে এমন কোনো ব্যবস্থা করে দিতে। ভেতর থেকে তান্ত্রিকের কর্মী কান্তা রাজাকে বলে এর বিনিময়ে বলি দিতে হবে। কান্তা রাজা সাথে সাথে নিজের একটা হাত কেটে ফেলে। সেই জাদুকরী তান্ত্রিক তখন তার দিকে তাকায়। এরপর থেকেই তাকে দিয়ে নানান ধরনের জাদুকরী ক্ষমতা অর্জনের জন্য নিয়ম নীতি পালন করায়। নানা ধরনের ভয়ানক কর্মকাণ্ডের পর রক্তপিপাসু দানব জেগে ওঠে। যেই না কান্তা রাজার ওপর দানবগুলো হামলা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে জাদুকরী ক্ষমতা অর্জন করে। এরপরে অদ্ভুতভাবে সে 2 হাত নিয়ে সেই রাজমহলে প্রবেশ করে গঙ্গা দেবীকে বেরিয়ে আসতে বলে। গঙ্গা দেবী বেরিয়ে আসলে তাকে বশীকরণের এক প্রকার ফল খেতে দেয়া হয়। সেই ফল খাওয়ার সাথে সাথেই গঙ্গা দেবী কান্তা রাজার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, অর্থাৎ রাজকুমারীর সবকিছুই তার কন্ট্রোলে চলে এসেছে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। কান্তা রাজার আশা পূরণ হয়ে যায়, সে অঢেল সম্পত্তির মালিক হয়ে যায়। 1 বছরের মধ্যেই সব খাজানা খালি করে দেয়। এরপর খাজানার চাবি গঙ্গারাজুর হাতে তুলে দিয়ে চালাকি করে কর্মচারীকে চোর বানিয়ে ফেরারি হয়ে যায়, যার জন্য গঙ্গা দেবীর পরিবার তাকে পাগল নামে আখ্যায়িত করে বাড়ি থেকে বের করে দেয়। সে তার এক সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করতে থাকে। অনেক বছর পর জানা যায় সে তার মেয়ে এবং জামাইকে হারিয়ে ফেলেছে। সে পোতাকে নিয়েই একাই বর্তমানে বেঁচে রয়েছে, আর এখন বর্তমানে সে তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ ঘটনা শুনে রাজার খুব কষ্ট লাগে। সে তার দাদিমার সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে। এরপর কথা শেষ করে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার শয়তান দাদাজিকে খুঁজে বের করবেই। গঙ্গারাজু বলে, আমার লোকদের মাধ্যমে জানতে পেরেছি ও নাকি নার্সাপুর জঙ্গলের মধ্যে রয়েছে। সকলে মিলে সেই জঙ্গলে চলে যায়। দূর থেকে তারা একটা পুরোনো বাংলো দেখতে পায়। অনেকটা রাস্তা পাড়ি দিয়ে সেই বাংলোর মধ্যে তারা প্রবেশ করে। বাড়ির চারপাশটা তারা ভালো করে
করে দেখতে শুরু করে। তখন দেখা যায় এই বাড়ির মধ্যে সেই ড্রাইভার এখনো ফেঁসে আছে। এদিকে রাজা তার দলবল সহ চারিপাশটা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে গুপ্তধনের ঘরটা খুঁজে পেয়ে যায়। এত টাকা পয়সার স্বর্ণগহনা, দামি দামি সব জিনিসপত্র দেখে তাদের চোখ তো ছানা বড়া হয়ে যায়। সকলে মিলে সব দামি জিনিসপত্রের স্পর্শ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ড্রাইভার এসে তাদেরকে বাধা দিয়ে বলে, এসব কিছুই স্পর্শ করবেন না, এগুলো স্পর্শ করলেই আপনারা ঝলসে যাবেন। আপনাদের বাধা দিতেই আমাকে এখানে পাঠিয়েছে, যার জন্য আমার জীবনটাও বেঁচে গিয়েছে। রাজা বলে, আমার দাদাজি কোথায়? তাকে ডেকে আনো। ড্রাইভার বলে, কিভাবে ডাকবো? সে তো কবেই মারা গিয়েছে, কিছুদিন আগেই গভর্নমেন্ট হসপিটালে মারা গিয়েছে সে। বেওয়ারিশ লাশ ছিল, তাই আমাকে জ্বালিয়ে দিতে বলা হয়েছিল। আমি জ্বালিয়ে দেওয়ার আগে তার সবকিছু নিজের কাছে রেখে দেই, অস্থি ভাসিয়ে দেওয়ার জন্য রওনা হই। তবে দুর্ভাগ্যবশত আমি আবার এখানেই চলে আসি। এরপরেই আমার উপর সে টর্চার শুরু করে। রাজা বলে, তোর কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছি না। এইসব সম্পত্তি আমার দাদি, ওয়ারিশ হিসেবে আমি এখন সবকিছুর মালিক, আমি সবকিছু নিয়ে যাব। এই মুহূর্তে অদৃশ্য কণ্ঠে দাদাজি বলে ওঠে, আমার মৃত্যুর পরে এই ঘর আমার শরীর, আর এই সম্পত্তি আমার রূহ। আমার মৃত্যুর পরেও এই সম্পত্তি শুধু আমারই থাকবে। যদি কেউ ওয়ারিশ হিসেবে এগুলো ভোগ করতে চায়, তাহলে তার সাথে যা কিছুই ঘটবে নিজের কর্মের জন্যই ঘটবে। রাজা বলে, এত দূর কি তোর এসব ফাউল শুনতে আমি এসেছি? আমি এখানে আমার দাদির সম্পত্তি নিতে এসেছি। সামনে আয়, যদি সাহস থাকে আমাকে আটকে দেখা। এই মুহূর্তে দাদাজি ভূত হয়ে সামনে আসে। রাজাকে বলে, তোকে এখানে নিয়ে আসা আমার একটা প্ল্যান ছিল। আমার মৃত্যু 3 দিন আগে তোর দাদিমার সাথে আমি দেখা করি, এরপর এখানে নিয়ে আসার প্ল্যান বলেছিলাম তাকে। তোর দাদিমা তো আমার ইশারায় নাচতো। আগামী অমাবস্যার আগ পর্যন্ত তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে তোর দাদিমার থেকে চিরতরে আলাদা হতেই হবে। রাজা এসব কথায় পাত্তা না দিয়ে ফোনে কথা বলতে বলতে বাইরে চলে আসে। বাইরে আসলেই দাদাজি তাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করে। তারা এই বাড়ির বাইরে যেতে চাইলেও কোনোভাবে বাড়ির বাইরে বেরোতে পারে না। এদিকে দাদিমার কাছে দাদাজি এসে বলে, আমি জীবন মৃত্যুর মাঝবর্তীতে আছি, দূরের জঙ্গলে একা পড়ে আছি। আগামী অমাবস্যায় তোমাকে আমার কাছে আসতেই হবে, তুমি আমার কাছে চলে আসো। এই স্বপ্ন দেখে দাদিমা ঘাবড়ে যায়। ভিডিও কলে স্বপ্নের কাহিনী রাজাকে জানায়। কথা শেষ করে রাজা চিন্তা করে, যেহেতু আতা দাদিমার কাছে গিয়েছে, সেহেতু ফিরে আসতে সময় লাগবে। এই সুযোগে সমস্ত খাজানা নিয়ে সে এইখান থেকে পালিয়ে যাবে। তবে খাজানা রুমে গেলে দেখতে পায় সেই জায়গায় শুধু কবরস্থান রয়েছে। কিছুক্ষণ পরেই দাদাজি ভূত হয়ে আবারও ফিরে আসে। সকলেই ভয়ে আবারও সেই বাংলোর মধ্যে প্রবেশ করে। পরদিন সকালে তারা এই এরিয়ার বাইরে যাওয়ার জন্য একটা নতুন টেকনিক খুঁজে বের করে। তবে তারপরও কোনো লাভ হয় না। হঠাৎ করে খেয়াল করে সেখানে স্টেলা চলে এসেছে, যাকে দেখে রাজার মনে লাড্ডু ফুটতে শুরু করে। আসলে তার দাদার চেরিং করা সেই 3 লাখ টাকা ফেরত নিতে সে এখানে এসেছে। কথায় কথায় রাজা জানতে পারে স্টেলা আসলে নান নয়, অর্থাৎ সে প্রেম ভালোবাসার সংসার করতে পারবে। স্টেলার সাথে চার্চের একজন নাইট ম্যানেজারও এসেছে। রাজা তাকে বোঝায় আসলে তার দাদাজি জীবিত নয়, আবার মৃতও নয়, সে আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তবে এইসব কথায় পাত্তা না দিয়ে নাইট ম্যানেজার বলে, কোথায় খাজানার রুম? আমাদের দেখানো হোক, আমরা নিজেরাই নিজের ভাগেরটা নিয়ে যাব। রুম দেখিয়ে দিলে দুজনেই রুমের মধ্যে যায়। এত সম্পত্তি দেখে তাদের নিজেদের লোভ আরো বেড়ে যায়। তবে দুর্ভাগ্যবশত এই মুহূর্তে দাদাজি নানা ধরনের ভূতুড়ে কাণ্ড দেখাতে শুরু করে। কোনো মতে জীবন নিয়ে দুজনেই ভয়ে বাইরে বেরিয়ে আসে। এবার তাদেরও বিশ্বাস হয় এই বাড়িতে আত্মা ঘুরে বেড়াচ্ছে। ভৈরবী রাজাকে দেখে বুঝতেই পারে রাজা এই মেয়েটাকে ভালোবাসে। রাতের বেলা পারিপার্শ্বিক ভূতুড়ে কাণ্ডর মধ্যেও রাজা তার মনের কথা স্টেলাকে বলে ফেলে। সেও খুশি মনে প্রপোজ একসেপ্ট করে নেয়। তবে এই বিষয়টা ভৈরবী আন্দাজ করতে পারে, তাই বারবার এই ব্যাপারে স্টেলাকে জিজ্ঞেস করতে থাকে। রাতের বেলা দাদি আবারও রাজাকে ফোন করে তার স্বপ্নের কথা বলতে শুরু করে। এবার রাজার শরীরে দাদাজের আত্মা প্রবেশ করে বলে, তোমার স্বামী অমাবস্যার দিন মারা যাবে। এমন কথা শুনে দাদি পুরোপুরি ভেঙে পড়ে। পরিবেশ অনেকটা গম্ভীর হয়ে যায়। পরদিন সকালে রাজা বিষয়টাকে ধামাচাপা দিতে তার দাদিমাকে ফোনে বলে, আমি জাস্ট তোমার সাথে একটু মজা করেছিলাম, তুমি বিষয়টা সিরিয়াস নিও না দাদি, আমি খুব দ্রুতই দাদাকে নিয়ে আসবো। কথা শেষ করে রাজা বলে, অনেক হয়েছে, আমাদের এখান থেকে বের হতেই হবে। তোমরা কেউ ভোট দাঁড়ানোর কোনো ব্যক্তিকে চেনো? স্টেলা তার পরিচিত ভূষণ নামের একজন স্যারের কথা উল্লেখ করে। পরক্ষণেই তাকে খবর দেওয়া হলে সে সেই স্থানে চলে আসে। ভূষণ স্যার বাড়ির চারপাশটা ভালো করে লক্ষ্য করতে থাকে। এরপর সকলকে উদ্দেশ্য করে বলে, এই কোনো সাধারণ তান্ত্রিক নয়, এ হিপনোটাইজও করতে পারে, মানুষের চিন্তা ধারণার শক্তিকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিতে পারে। যদি ওর চিন্তাধারার কন্ট্রোল শক্তি থেকে তোমরা নিজেদের ছাড়িয়ে আনতে পারো, তাহলে এখান থেকে তোমরা বেঁচে ফিরতে পারবে। ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে রাজাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়। রাজা নিজের কল্পনায় দেখতে পায় সে সমুদ্রের কাছে গিয়েছে, তবে সেই সমুদ্রের পানি রক্তে পরিণত হয়। সে চোখের পলকে বাড়িতে চলে আসে আর সামনে তার দাদাজিকে কয়েকজন ব্যক্তিকে খুন করতে দেখতে পায়। রাজা সজ্ঞানে এসে পুরো ঘটনা সকলকে খুলে বলতে থাকে আর স্বপ্নে দেখা সেই রুমের দিকে
দিকে নিয়ে যায়। দেখা যায় সত্যি সত্যি কুয়োর মধ্যে গলাকাটা দুটো লাশ বেরিয়ে রয়েছে। সকলেই ভয় পেয়ে যায়। এরপর তারা সেই স্থান থেকে পালিয়ে যায়। এই মুহূর্তে ভূষণ স্যারকে দাদাজি হিপনোটাইজ করতে শুরু করে। ভূষণ স্যার কোনোভাবেই তার পাতানো ফাঁদে পা দেয় না। তবে সময়ের সাথে সাথে এক পর্যায়ে দাদাজির পাতানো ফাঁদে ভূষণ স্যার পা দিয়ে ফেলে। অবশেষে ঘোর কাটিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। এরপর সে সেখানে থাকা বই ভালো করে পড়তে শুরু করে, যদি এই ভূতের হাত থেকে কোনোভাবে বাঁচা যায় সেই জন্য। তবে এই মুহূর্তে দাদাজি এমন সব কাণ্ড ঘটাতে শুরু করে যাতে করে ভূষণ স্যারের উপর নানা ধরনের বিপদ এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে ভূষণ স্যার অনেকটা আহতগ্রস্ত হয়ে যায়, স্ক্রিন কালো হয়ে যায়। পরদিন সকালে রাজা আর স্টেলা অনেকটা কাছাকাছি আসলেই এবার ভৈরবী রেগে যায়। ভৈরবী বলে, আসলে আমারই ভুল, তোমার ভালোবাসায় আমি গলে গিয়েছিলাম। এই কথায় স্টেলা রাজার উপর রেগে যায়। মেয়েদের এই পেঁচাল ঘুরাবার জন্য রাজা বলে, স্যার বলেছিল মাইন্ড ট্রান্সফার করে আমাদের এখান থেকে বের হতে হবে, চলো আমরা টাইটানিক শিপের মতো এখান থেকে বেরিয়ে যাই। বেরোনোর জন্য চোখ বন্ধ করে। ঠিক সেই মুহূর্তে সেখানে আবার তার বান্ধবীও উপস্থিত হয়। রাজা বলে, তুই এখানে কেন? বান্ধবী বলে, আমি কিছু কথা ক্লিয়ার করতে এসেছি, আমি তোকে ভালোবাসি। ব্যাস, কথা শুনে বাকি দুইজন আরো রেগে যায়। এদিকে দাদিমা মন্দিরে থাকা অবস্থায় একটি গরু দাদিমার দেওয়া খাবার ফেলে দেয়। দাদিমা এতে ভয় পেয়ে যায় আর সৃষ্টিকর্তার কাছে তার স্বামীর রক্ষার ব্যাপারে প্রার্থনা করে। সেই সময় গঙ্গারাজু সেখানে চলে যায়। অন্যদিকে রাজা একটা গুপ্ত ঘর খুঁজে পায়, যেখানে দেখা যায় দাদিমার ছবির পাশে কালো জাদুর বিভিন্ন সরঞ্জাম উপস্থিত রয়েছে। এই মুহূর্তে গঙ্গারাজু ফোন দিয়ে বলে, কাল তোমার বলা কথা অনুযায়ী আমি তোমার দাদিমার কাছে গিয়ে তোমার দাদার অসুস্থতার কথা বলেছিলাম। রাজা বলে, আমি কখন আপনাকে দাদিমার কাছে গিয়ে এইসব কথা বলতে বললাম? আমার দাদা অনেক আগেই মারা গিয়েছে, এসব কিছু তার মায়া। দুই পক্ষই অবাক হয়ে যায়। আসলে গঙ্গারাজু দাদাজির মায়ায় পড়ে দাদিকে জানায় তার স্বামী অসুস্থ, তাকে শেষবারের মতো দেখতে চাইছে। এ কথা শুনে দাদি খুব অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথেই তাকে আইসিইউতে রাখা হয়। ডাক্তার জানিয়েছে 2 ঘন্টা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। দাদিমার অসুস্থতার খবর শুনে রাজা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর হসপিটালে চলে আসে। অপলক দৃষ্টিতে দাদিমাকে দেখে কান্না করতে শুরু করে। তবে চোখের পলকেই বোঝা যায় এই সবকিছুই তার ভ্রম ছিল। এ সময় দাদাজির আত্মা এসে বলে, যদি তোমাকে এখান থেকে বের হতে হয় তাহলে আমার থেকেও বড় কোনো চিন্তা করতে হবে তোমাকে। প্রথমে তোমার দাদিকে তোমার থেকে আলাদা করেছি যেন আমি ওকে অমাবস্যার দিন মেরে ফেলতে পারি। আসলে কান্তা রাজা শয়তানি শক্তির কাছে দাবি করেছিল এই শরীর ছেড়ে আবার বেরিয়ে পুনর্জন্ম নিতে, যার ফলে সে দীর্ঘকাল সময় ধরে তার সম্পত্তি ভোগ করতে পারত। তখন সেই শয়তানের কাছে এই দাবি করার পর শয়তান বলেছিল আগে তার স্ত্রীর মৃত্যু হওয়া প্রয়োজন। দাদা বলে, কিছুক্ষণের মধ্যেই গঙ্গামার আত্মা সূত্র শক্তিতে পরিবর্তন হবে, তখন আমি আবারও জন্ম নেব। 6 বছরের পর থেকে সকল সম্পত্তি আমি একাই ভোগ করব। জন্মান্তরের জন্য এই সবকিছু আমার হয়ে যাবে। রাজা রেগে খাজানা রাখার রুমে চলে যায় আর একটা মশাল দিয়ে সমস্ত টাকা পয়সা জ্বালিয়ে দিতে শুরু করে। দাদা ভীষণের মাধ্যমে রাজাকে কল্পনা করায় যেন সে তার দাদির শরীরেই আগুন দিয়ে ফেলছে। রাজা ভয়ে আগুন নিভিয়ে ফেলে। সে কান্নায় ভেঙে পড়ে আর এই সুযোগে দাদা আরো কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ভয় দেখাতে থাকে। রাজা বুঝতে পারে এখানে আবারও দাদা মায়ার ব্যবহার করছে, তাই সে নিজেকে এই রাজবংশের উত্তরাধিকার মনে করে জোরে জোরে বলতে শুরু করে। এই সময় রাজার উপর করা বশীকরণের মাইন্ড ঘুরে যায়। রাজা দেখতে পায় তার দাদিমা এখনো এই সাম্রাজ্যের রানী রয়েছে। দাদিমাকে রাজা জিজ্ঞেস করে, এই বুড়ো লোকটা তো অনেক জ্বালাচ্ছে দাদিমা, কি করা যায় বলে তো? দাদিমা বলে, কেননা আমরা তাকেই শেষ করে দেই। এই কথা শুনে রাজা খুশি হয়ে মশাল দিয়ে টাকায় আগুন ধরিয়ে দেয়। দাদাজি আবারও মায়াময় অদ্ভুত সব কাণ্ড ঘটাতে থাকে। রাজা দেখে চারিদিকে পানি, একটা কুমির তার দিকে ধেয়ে আসছে। রাজা খুব সাহসিকতার সাথে কুমিরকে প্রতিহত করে। এবার একদল লোক এসে তার উপর আক্রমণ করে। অনেক কষ্ট আর সাহসিকতার সাথে রাজা তাদের প্রতিহত করে ফেলে। চারিদিকে আগুন লেগে গিয়েছে। যতই বিপদ আসুক না কেন রাজা এবার ফুল কনফিডেন্সের মাধ্যমে মোকাবেলা করে যাচ্ছে। এই সময় শয়তানি শক্তি সেখানে উপস্থিত হয়। দাদাজি বলে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমার আত্মার জোর কমে যাচ্ছে, আমি ওকে আটকাতে পারছি না, এসব কিছু কিভাবে করছে? শয়তানি শক্তি বলে, ও শরীরে থাকা ভাব উদ্যোগ বিলীন হয়ে গিয়েছে। ও যদি একাগ্রতার সাথে এত গভীর পর্যন্ত চিন্তা করতে পারে তাহলে ও সহস্র চক্র ছুঁয়ে ফেলবে, যার জন্য তোমার বিনাশে ব্রহ্মাণ্ডও সহায়তা করবে। দাদাজি বলে, তাহলে তুমি আমার শরীরে প্রবেশ করো, আমরা একসাথে ওকে শেষ করে দেই। শয়তানি শক্তি দাদার শরীরে প্রবেশ করে। এবার দাদা বলে, আমাকে শেষ করলে তোর দাদি এই খবর জানতে পেরে সেও মারা যাবে। চোখের পলকে রাজা তার দাদির লাশ নিজের চোখের সামনে দেখতে পায়। দুর্বলতা দেখে শয়তানি শক্তি এই সময় জাগ্রত হয়ে ওঠে, রাজার উপর আক্রমণ শুরু করে। অবশেষে দাদা রাজার সমস্ত শক্তি শুষে নিতে শুরু করে।
স্বপ্নে দাদি তাকে বলে, তুই মা দুর্গার বংশ, পবিত্র দিনে জন্ম নিয়েছিস, তুই পারবি ওই রাক্ষসকে শেষ করে দিতে। এরপরই রাজার পুরো শরীর যেন জ্বলে উঠেছে, অর্থাৎ রাজা সহস্র চক্রের অন্তিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। বর্তমানে সৃষ্টিকর্তা নিজেই রাজার সহায়ক হয়েছে। বিষয়টা বুঝতে পেরে দাদা তাকে ছেড়ে দেয়, কারণ এখন দাদার মৃত্যু নিশ্চিত। এবার রাজা নিজের জ্ঞানে ফিরে আসে, শয়তানি রাক্ষসের উপর আঘাত করতে শুরু করে। বড় দানবীয় রাক্ষস নিমিষেই সেখানে লুটিয়ে পড়ে। পরদিন দাদার অন্তিম সংস্কারের কাজে দাদিকে নিয়ে আসা হয়। সকলেই ভয়ে আছে, দাদি যখন দাদার ছবি দেখতে পারবে তখন না জানে কি দুর্ঘটনা ঘটে যাবে। তবে অবাক করার বিষয় হচ্ছে, এবার দাদি তার নিজের স্বামীর চেহারাই ভুলে গিয়েছে। রাজা বলে, আপনি একে চিনতে পারছেন না? দাদিমা বলে, না রে, তবে মনে হচ্ছে মন্দিরের পাশে ভিক্ষা করতো। বেচারা মরল কি করে? রাজা খুশি হয়ে মৃত্যুর একটা বানোয়ার গল্প বলে দেয়, যা খুব ভালোভাবে অন্তিম কাজ সম্পূর্ণ করা হয়। পরদিন দীপাবলির অনুষ্ঠানে 10 গার্লফ্রেন্ডের হাত থেকে বাঁচতে রাজা সুপার পাওয়ারের মাধ্যমে নিজের বাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে যায়। সেখানে তার মতো দেখতে হুবহু একজন ব্যক্তিকে দেখতে পায়। আর এই রহস্যের মধ্যে দিয়ে রাজা সাব মুভিটি এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।